নমস্কার, ফিরে এলাম গল্প পাঠের আসরে। আজকে শোনাব শ্রী বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের একটি ছোট গল্প, বরযাত্রী। শুনতে থাকুন আজকের গল্প, বরযাত্রী। ত্রিলোচনের বিবাহ। বরযাত্রীদের মধ্যে রাজেন, কেগুপ্ত, গোরাচাঁদ আর ঘটনা আসিয়া হাজির হইয়াছে। গণসার অপেক্ষা সে আসিলেই এদিককার দলটা পূর্ণ হয়। ত্রিলোচন সাজগোজের মধ্যে এর পূর্বেও আসিয়া কয়েকবার খোঁজ লইয়া গিয়েছে। আবার তর্জনীর ডগায় একটু স্নো লইয়া মুখ বাঁকাইয়া দক্ষিণ গালটা নির্মমভাবে ঘষিতে ঘষিতে আসিয়া হাজির হইল। প্রশ্ন করিল, এলো রে? ঘটনা বলিল, ওর মামা ওকে যেরকম আগলে বসে আছে দেখলাম। এমন সময় হালদারদের বাড়ির পাশের গলিটায় সাইকেলের ঘণ্টির আওয়াজ হইল এবং গণসা সবেগে নিষ্ক্রান্ত হইয়া এবং সবেগেই দলটির মাঝখানে প্রবেশ করিয়া ব্রেক চাপিয়ে নামিয়া পড়িল। জবাবদিহি হিসাবে বলিল, গণসাকে আটকাই, সে এখনো মায়ের পেটে। চোখটা একটু তোতলা। রাগিলে কিংবা উৎসাহিত হইলে এক একটা অক্ষর প্রায় দীপ্ত প্রাপ্ত হয়। ডান দিকের ভ্রুটায় একটা হ্যাচকা টান দিয়ে সামলাইয়া লয়। রাজেন বলিল, তোর কিন্তু না গেলেই ভালো হতো গণসা। এতদিন হাঁটাহাঁটি করে সাহেব যদি বা ইন্টারভিউর জন্য আজ ডাকলে, বরযাত্রী যাওয়ার লোভে। ঘটনা বলিল, তাতে আবার আজকালকার চাকরির যা বাজার। গণসা বলিল, তিলুর বিয়েতে আমি যাব না, এরপর আমার নিজের বিয়েতে বলবি গণসা তোর গিয়ে কাজ নেই, তুই চাকরির খোঁজ করগে। গণেশের কথাটা বলিবার হক আছে। সে ত্রিলোচনকে তাস খেলিতে শিখাইয়াছে, সিগারেট খাইতে শিখাইয়াছে, চলন্ত ট্রামে ওঠানামা করিতে শিখাইয়াছে এবং নিয়মিতভাবে বায়োস্কোপের সিরিয়াল অসিরিয়ালে লইয়া গিয়ে পৃথিবীর যত সিনেমা জ্যোতিষ্কদের নাম মুখস্থ করাইয়া তাহাকে সকল দিক দিয়া লাইক করিয়া তুলিয়াছে। শুধু তাই নহে, আপাতত এ কয়েকদিন ধরিয়া দাম্পত্য নীতিতে জোর তালিম দিতেছে সেই, এবং বিশেষ করিয়া দাম্পত্য রাজ্য করায়ত্ত করিবার পূর্বে বাসর দুর্গটি কি করিয়া অতিক্রম করিতে হইবে তাহারও কৌশল কানুন অধিগত করা হইতেছে ওই গণসারি নিকট। ত্রিলোচন কৃতজ্ঞ চিত্তে বলিল, না না, এসে ভালোই করেছিস। বৌদি আবার বাসর ঘরের যা ভয় লাগিয়ে দিয়েছে ভাবছি, আর গলা শুকিয়ে যাচ্ছে, আর জল খাচ্ছি। যার সঙ্গে বিয়ে সে একলাটি থাকলেই দিব্যিটি হতো। কার কথাই যে কি উত্তর দেবো, কার কানমোলা সামলাবো, কে গোঁপ জোড়াটা নেড়ে দেবে, তার উপর আবার গানের ফরমাস আছে, কারোর হেয়ালি আছে। কেগুপ্ত ত্রিলোচনের পাশাপাশি তাদের ফুটবল টিমে ব্যাক খেলে। বলিল, তা বটে, 5টা ফরওয়ার্ডকে সামলাতেই হিমশিম খেয়ে যেতে হয়। ত্রিলোচন বলিল, 6 জনে মিলে আর একলা। গোঁপ জোড়াটা নয় ফেলে দেবো গণসা, যতটা হালকা হয়। বিয়ে হয়ে গেলে আবার না হয় তখন। গোরাচাঁদ বলিল, তাহলে তো নাক কান কেটে মাথা মুড়িয়ে বাসর ঘরে ঢুকতে হয়। গণসা বলিল, বরং স্কন্ধ কাটা হয়ে ঢুকলে তো আরো ভালো হয়। দেখবে বরের গলারই বাড়াই নেই, গাইতে বলা মিছি। ত্রিলোচন চিন্তিতভাবে বলিল, তোদের তামাশা বলে মনে হচ্ছে, কিন্তু আমার এদিকে যে কি হচ্ছে তা। আবার তার উপর সকাল সকাল লগ্ন পড়ে গেছে কপাল গুনে।
কেগুপ্ত বলিল, খুব স্টেডি থাকবেন মশাই, নার্ভাস হলেই প্রেস করে ধরবে। একটা বড় দেখে নিতবর সঙ্গে নিলে। গণেশ একটু রাগিয়ে উঠিল, বলিল, বাড়ির দারোয়ান কি গাড়ির সহিসকে তো আর নিতবর করবে না মশাই, সেসব আপনাদের ছাতুর দেশে চলে। বিহারের ছেলে, সুদূর ছাপড়ার এক মহকুমা স্কুল হইতে পাশ করিয়া কলিকাতার কলেজে পড়িতে আসিয়াছে। বাংলার ছেলেদের সঙ্গে এখনো কথাই পারিয়া উঠে না। কেগুপ্ত চুপ করিয়া গেল। ঘোতনা বলিল, বাসর ঘরের ভয়ে যদি বিয়ে ছাড়তে হয় তো কলিশানের ভয়ে গাড়ি চড়াও ছাড়তে হয়। গোরাচাঁদের কথাবার্তায় প্রায় একটু আহার্যের গন্ধ থাকা নিয়ম। বলিল, তাহলে কাঁটার ভয়ে মাছ খাওয়া ছাড়তে হয়। কবি রাজেন বলিল, কণ্টকের ভয়ে গোলাপ ফুল ছাড়তে হয়। গণেশা সাইকেলটা রাখিতে গিয়েছিল, আসিয়া জিজ্ঞাসা করিল, বরযাত্রীদের মালা এসেছে? ত্রিলোচন বলিল, সেসব ঠিক আছে, মালা, গোলাপ জল, এসেন্স। আর আমি যাই, দেখি গে, সবাই একটু মিষ্টিমুখ করে যাবি তো? গোরাচাঁদ বলিল, হ্যাঁ, যা শিগগির যা। কি কি আছে রে? ত্রিলোচনকে ফিরাইয়া ঘোতনা বলিল, আর শোন, ওদিকে কে কে যাচ্ছে বলতো? বেশি ভেজাল বাড়ালে আবার ফুর্তি জমবে না। ত্রিলোচন বাঁ হাতের আঙুলের পর্ব গুনিতে গুনিতে বলিল, বাবা 1, মেশো 2, সেজ পিসে, সহায়রাম বাবু, এই হলো 4। আর আর বাংলাদেশ সম্বন্ধে অনভিজ্ঞ কেগুপ্ত ভয়ে ভয়ে মনে করাইয়া দিল, একজন পুরুত যাবে না? ত্রিলোচন গুনিল, পুরু 5, দিনে নাপতে 6। পুরুত মশাই নিজে যেতে পারবেন না, তার কাকার ন্যায়রত্ন মশাই যাবেন। গোরাচাঁদ একটু অস্বস্তির সহিত বলিল, এই 6 জনেও মিষ্টিমুখ করবে তো? ঘোতনা বলিল, পুরুত ঠাকুরের কাকা, সে বুড়ো তো রাতকানা, আবার কালাও তার ওপর, কার সঙ্গে বিয়ে দিতে কার সঙ্গে দিয়ে দেবে। ত্রিলোচন বলিল, তাকে দিনে সামলাবে। রাজেন বলিল, একা দিনে বেটা কজনকে সামলাবে? ওদিকে সহায়রাম চাটুর্যের যাওয়া মানেই বোতলের শ্রাদ্ধ। ত্রিলোচন বলিল, 2 পাত সাফ হয়ে আছে, 2 ডজন চপ কাটলেট। সহায়রাম বাবু আর সেজ পিসে রাত্রিরেই চলে আসবে, কাল তাদের অফিসের মেল ডেকে না, ছুটি পেলে না। গোরাচাঁদ বিরক্ত হইয়া বলিল, কেন মিছিমিছি তিলুকে আটকাচ্ছিস সবাই? সাজগোজে দেরি হয়ে যাবে, ভালো করে একটু সাজতে হবে তো। কথাই বলে বর সজ্জা। ওই সঙ্গে কিছু চপ কাটলেট সরিয়ে ফেলবে ত্রিলোচন, ট্রেনে কাজে দেবে। উপর হইতে ছোট বোন ডাকিল, দাদা, গল্প করছো? জামা কাপড় পরতে হবে না? বৌদি চন্দন টন্দন নিয়ে বসে আছেন যে। গোরাচাঁদ উত্তর দিল, তোমাদের সব তাড়াতাড়ি। ত্রিলোচনের গেঞ্জিতে একটা টান দিয়ে বলে, আগে গিয়ে কি যেন মিষ্টি মুখের কথা বলছিলি, দেখে শুনে দিগে। তাড়াতাড়িতে ভুলে গেলে তোর মার মনে আবার শুভ দিনে একটা খটকা থেকে যাবে। ও সাজগোজের জন্য ভাবিস না, আজকাল আবার মেলা সাজগোজ করাটা ফ্যাশন নয় না রে গনসা? গনসা বলিল, তা বই, আজকাল যত। ত্রিলোচন পা বাড়াইল। গনসা হঠাৎ সামলাইয়া লইয়া বলিল, মালা, গোলাপ জল, এসেন্স পাঠিয়ে দিগে, আর আমার জন্য একটা
সিল্কের রুমাল আর ভালো শাল পারিস তো, পালিয়ে এসেছি কিনা। আর দেখ, ত্রিলোচন দরজার নিকট ফিরিয়ে দাঁড়াইতে গনসা বাহাতটা তুলিয়া সিগারেটের টিন আটে এই পরিমাণ একটা অর্ধচন্দ্রাকৃতি মুদ্রা সৃজন করিয়া বলিল, বাগাবি একটা। উত্তরে ত্রিলোচন বাহাতের তর্জনী আর মধ্যমা আঙুল দুইটা তুলিয়া ধরিয়া হাসিয়া সংক্ষেপে বলিল, সে হয়ে গেছে এই। গনসা বিরক্ত হইয়া গোরাচাঁদের দিকে চাহিয়া বলিল, বেচারা বিয়ের সময় একটু সাজগোজ করবে না তো? ওর দিদিমাকে গঙ্গা যাত্রা করবার সময় করবে। খ্যাটের গন্ধ পেলে তোর জ্ঞান থাকে না গোরে? আমায় আবার সাক্ষী মানতে কে বলেছিল রে? একটু অন্যমনস্ক হয়েছিলাম অমনি। না রে গনসা, যেখানে বিবাহ সে গ্রামটার মূল নাম গোকুলপুর। পরে কালশিটে গোকুলপুরে দাঁড়ায়। কবে নাকি গ্রামের লোকেরা এক মাতাল গোরার দলকে উত্তম মধ্যম দিয়ে এই সামরিক খেতাবটি অর্জন করে। মুখে মুখে ক্ষয়প্রাপ্ত হইয়া এখন শুধু কালশিটেতে দাঁড়াইয়াছে। বরযাত্রীর দলও প্রায় গোরার মতোই শত্রুস্থানীয়। তাই গ্রামে কোনো বরযাত্রী আসিলে ছেলে ছোকরারা সুযোগ মতো কানে তুলিয়ে দেয়, এ যার নাম কালশিটে মশাই, একটু সমঝে চলতে হবে। গ্রামটা ডায়মন্ড হারবারের কাছাকাছি, স্টেশন হইতে মাইল ৩-৪ দূরে। বাড়িটা নিবিড় জঙ্গলে ঢাকা। গ্রামের সব বাড়ি এই রকম। যেখানে জঙ্গল নাই সেখানে খানা ডোবা, দুই একটা মাঝারি সাইজের পুকুরও আছে, সব জলের টইটম্বুর। জলটা ঘাটের কাছে একটু দেখা যায়, তাহার পরই ঘন সতেজ পানার কার্পেট। সদর আর অন্দর আলাদা আলাদা, রশি দুয়েকের তফাৎ হইবে। উৎসব উপলক্ষে সদর বাড়ির সামনে একটা ছোট সামিয়ানা পড়িয়াছে। সামিয়ানার মধ্যে বরের আসর। বর বিষণ্ণ মুখে বসিয়া আছে, তাহাকে ঘিরিয়া তাহার বন্ধুবর্গ। সবচেয়ে কাছে গনসা, একটু দূরে কর্তারা। বলা বাহুল্য সকলেই অপ্রকৃতিস্থ। সহায়রামবাবু কন্যাযাত্রীদের কয়েকজনের সঙ্গে বেশ জমাইয়া লইয়াছে। তাহার বক্তব্য, তিনি কত শত জায়গায় বরযাত্রী গিয়েছেন, কিন্তু এমন ভদ্র কন্যাপক্ষ কোথাও দেখেন নাই। নানা রকম উদাহরণ দিয়ে অশেষ প্রকারে কথাটা সাব্যস্ত করিবার চেষ্টা করিতেছেন, কিন্তু মুশকিল, তাহারা কোনো রকমই কথাটা মানিয়া লইতে প্রস্তুত নয়। তাহাদের মধ্যেও সব অল্প বিস্তর নেশা করিয়াছে এবং ধরিয়া বসিয়াছে। তাহারাও অতি দিনহীন ইতর। বরপক্ষীয়রাই বরং অতিশয় ভদ্র ও সম্মানীয়। এ গ্রামে এরকম বরযাত্রী পূর্বে আসে নাই। কথাটা অমায়িক মৃদু হাস্যে, হাতজোড়ো প্রভৃতি বিনয়োচিত প্রথায় আরম্ভ হইয়াছিল। ক্রমে কিন্তু সে ভাবটা তিরোহিত হইয়া যাইতে লাগিল এবং একটা জেদাজেদির সঙ্গে সবার মুখ গম্ভীর হইয়া আসিতে লাগিল। ত্রিলোচনের পিসে একটু উষ্ণ হইয়া জড়িত স্বরে বলিলেন, কেমন তোর লোক আপনারা মশাই? একটা ভদ্রলোক সেই থেকে বলছে, আপনাদের মতো ভদ্রলোক দেখিন, তা কোনো মতেই মানবেন না। ভারী জ্বালা তো। অধিককার একজন তাঁরই মতো ভারী আওয়াজে উত্তর করিল, আর আমাদের কথাটা বুঝি কিছু নয়? কিছু নয় তাহলে মশাই? আমরা এতগুলো ভদ্রলোক মিথ্যাবাদী হলাম? ত্রিলোচনের পিসের পোষকতা পাইয়া সহায়রামবাবুর আত্মসম্মান ক্ষুব্ধ হইয়া উঠিল। রাগিয়া গলা চড়াইয়া বলিলেন, কটা ভদ্রলোক আছে আপনাদের মধ্যে? গুনে দিন তো দেখি।
চিনতে পারছি না। ভদ্রলোকের মান রাখতে জানেন, আবার ভদ্রলোক পরে পরিচয় দিতে যান, বোধহয় বলিয়া দিতে হইবে না যে। তাহার উচ্চারণ আরো বেশি গাঢ় এবং অস্পষ্ট। পিছন হইতে একটা ছোকরা শাসাইল, এটা কালশিটে মশাই, মনে থাকে যেন। আবার ভদ্রলোক বলে পরিচয় দিতে যান, বলিয়া দিতে হইবে না যে। একটা বাড়াবাড়ি রকম কিছু হইতে যাইতেছিল। কন্যা বাড়ির লোকেরা এবং কয়েকজন বয়স্ক লোক আসিয়া তাড়াতাড়ি থামাইয়া দিল। সহায়রাম বাবু আর ত্রিলোচনের পিসেকে ধরিয়া সদর বাড়ির ঘরে উঠাইয়া লইয়া গেল এবং ওদিককার কয়েকজনকেও সরাইয়া আসরের নিদারুণ ভদ্রাভদ্র সমস্যাটা কতকটা হালকা করিল। ত্রিলোচন ভীত ভাবে গড়সার দিকে মুখটা সরাইয়া লইয়া গিয়া বলিল, দেখলি তো পিসে আর সহায়রাম বাবুর কাণ্ডটা। গনসা মখমলের বালিশের উপর তর্জনের টোকা দিতে দিতে ত্রিলোচনের মুখের উপর ভাবব্যাকুল চোখ দুটি তুলিয়া গুনগুন করিয়া গাহিতে লাগিল। রাজেন সরিয়া আসিয়া ধীরে ধীরে মাথা নাড়িতেছিল। এই গাঁটের মাথায় নিজের গলাটা জড়িয়ে দিল। রাজেনের হাতটা টিপিয়া বলিল, তুই থাম, এগিয়ে যাচ্ছিস তাড়াহুড়ো করে। রাজেন এইরকম চারিদিকেই থাবা খাইয়া নেহাত অপ্রসন্নভাবে মুখটা ঘুরাইয়া বসিয়া রহিল। মনে মনে ভাবিল, এমন জানিলে কখনোই আসিত না। গনসার ব্যবহারে তাহার দুঃখটা বিশেষ করে এই জন্য যে গানটি তাহার স্বরচিত, যদিও গনসার সুর দেওয়া। রাজেন বাসর তাণ্ডব নাম দিয়া ঝালোয়ার প্রদেশের রাজপুত কাহিনী অবলম্বন করিয়া একটা নাটক লিখিতেছে। ঝালোয়ার সামন্ত সুব্বা সিং বাসর ঘরে রাজপুত বীরাঙ্গনা পরিবৃত হইয়া অবগুণ্ঠনবতী বধূ মীরাবাইয়ের উদ্দেশ্যে তন্ময় হইয়া গানটি গাহিতেছেন। এমন সময় খবর পাওয়া গেল, দুর্গ পাদদেশে মুঘল সৈন্য। এই সময় ত্রিলোচনের বিবাহের হাঙ্গামা আসিয়া পড়ায় নাটকটার অগ্রসর হয় নাই। রাজেন স্থির করিয়াছিল রাজপুতদের জিতাইবে, কিন্তু গনসার দুর্ব্যবহারে মেজাজটা অত্যন্ত তিক্ত হইয়া যাওয়ার মনে মনে ভাবিতেছিল, গণেশ শঙ্কর নাম দিয়া একটা তোতলা দাগাবাজ ব্রাহ্মণকে দাঁড় করাইয়া রাজপুত বাহিনীকে মুঘলের হস্তে বিধ্বস্ত করাইয়া দিবে। গোরাচাঁদ কে গুপ্তকে বলিতেছিল, লুচি বাজার গন্ধ বেরিচ্ছে, কিরকম খাওয়াবে কে জানে। এমন সময় ত্রিলোচনের পিতা ডাক দিলেন, বাবা গোরাচাঁদ, শুনে যাও একটা কথা। গোরাচাঁদ কাছে গিয়ে বসিল। ত্রিলোচনের পিতার চোখ দুইটি একটু রক্তাভ, বেশ অনাহাসি যে চাহিয়া আছেন এমন বোধ হয় না। গোরাচাঁদের কাঁধের উপর কোমলভাবে স্পর্শ করিয়া প্রশ্ন করিলেন, বাবা, আমার ত্রিলোচন আর তোমরা কি আলাদা? গোরাচাঁদ এ প্রশ্নের কোনো সঙ্গত কারণ খুঁজিয়ে পাইল না, কিন্তু কর্তার অবস্থা দেখিয়ে সহজে অব্যাহতি পাইবার আশায় উত্তর করিল, আগে না, আমরা সবাই আপনার ছেলের মতো। তিলুকে নিজের ভাই জেনেই তো এসেছি সব। তাহলে একটি কথা, কেউ তোমরা এখানে অন্ন স্পর্শ করো না বাবা। বাবা, কেউ তোমরা এখানে অন্ন স্পর্শ করো না আজ বাবা। গোরাচাঁদ একেবারে স্তম্ভিত হইয়া গেল। কি আবার কি ফ্যাশন! একটু চুপ করিয়া থাকিবার পর তাহার একটা সম্ভাবনার কথা মনে হইল। বলিল, আগে আমরাও যা, ত্রিলোচনও তাই, কিন্তু ওর আজকে বিয়ে বলে কিছু খেতে নাই, আর আমরা তো শুধু বরযাত্রী হয়ে এসেছি কিনা। সেই জন্যে নয়, এদের আক্কেলটার কথা ভাবছি। আমাদের কি অপমানটাই করলে, দেখলে না? কেউ তোমরা এখানে অন্ন স্পর্শ করো না আজ বাবা।
আমি যৎপরণাস্তি রেগেছি গোরাচাঁদ। এই আমি আর তোমাদের মেশো বসে আছি, বর তুলে নিয়ে যাক তো আমাদের সামনে থেকে। গোরাচাঁদ ভীত হইয়া বলিল, আগে সেটা কি ভালো হবে? খেতে বারণ করেন সে কিছু শক্ত কথা না, কিন্তু এরা যেরকম অবুঝ আর বেয়াক্কেল লোক দেখছি, বর্ণা উঠতে দিলে একটা হাঙ্গামা। ওরে এই দিক পানে, এই দিক পানে, অন্দরে নিয়ে যা, ওই দিক দিয়ে ঘুরে যা। কয়েকটা ভারী দই ক্ষীরের তিজে বাঁকে হইয়া একবার এদিক একবার ওদিক করিতেছে। গোরাচাঁদ সতৃষ্ণ নয়নে দেখিয়ে লইয়া বলিল, কি যে বলছিলাম, হ্যাঁ, বর না উঠতে দিলে একটা হাঙ্গাম, এমনকি না খেলেও একটা রীতিমতো হাঙ্গামা করতে পারে। তাই বলছিলাম, ত্রিলোচনের পিতা গণসাকে ডাক দিতে যাইতেছিল। গোরাচাঁদ ত্রস্তভাবে বলিল, আমি দিচ্ছি ডেকে, আপনি কষ্ট করতে যাবেন কেন? গিয়ে গণসাকে বলিল, তিলুর বাবা ডাকছেন রে। একটু চাপা গলায় তাড়াতাড়ি টিপিয়ে দিল, দেখিস যেন মেলা আত্মীয়তা করতে যাসনি, তাহলে আমার মতন বেকায়দায় ফেলে খাওয়া বন্ধ করবে। ভয়ানক খাপ্পা হয়েছে এদের উপর। এই সময় কন্যাকর্তা গলায় গামছা দিয়ে করজোড়ে বরের আসনের কাছে আসিয়া দাঁড়াইলেন। সাধারণভাবে সভাস্থ সকলকে লক্ষ্য করিয়া বলিলেন, কই বেয়াই মশাই কোথায়? এই যে। কাছে গিয়ে বলিলেন, তাহলে দাদা অনুমতি দেন এইবার বরকে নিয়ে যাবার। গোরাচাঁদ, গনসা, ত্রিলোচন সকলেই রুদ্ধশ্বাসে একটা ভীষণ দুর্ঘটনার অপেক্ষা করিতে লাগিল। ত্রিলোচনের পিতা একটু চুপ করিয়া রহিলেন। তাহার পর ধীরে সুস্থে উঠিয়া কন্যাকর্তাকে বুকে জড়াইয়া গদগদ কণ্ঠে বলিলেন, তিলু তো তোমারই ছেলে ভাই। গলাটা অশ্রুবদ্ধ হইয়া পড়ায় আর বলিতে পারিলেন না। যাইবার সময় ত্রিলোচন বন্ধুদের দিকে একটা বিপন্ন অসহায় ভাবের দৃষ্টি নিক্ষেপ করিয়া গেল। কে গুপ্ত একটু কাছে ছিল, সাহস দিয়ে বল, যান যান, ভগবান আছেন। বর চলিয়া গেলে গোরাচাঁদ তাড়াতাড়ি ত্রিলোচনের পিতার নিকট গেল, ডাকিল, জ্যাঠামশাই। ত্রিলোচনের পিতা শোকাচ্ছন্ন ভাবে মাথাটা হাতের তেলোয় ধরিয়ে বসিয়েছিলেন। মুখ তুলিয়া গাঢ় স্বরে বলিলেন, কে? গোরাচাঁদ। গোরা রে, আজ যদি বাবা বেঁচে থাকতো। উফ। গোরাচাঁদ বলিল, আগে হ্যাঁ, বলছিলাম, আর তবে না খাওয়ার হাঙ্গামাটাও করে কাজ নেই, কি বলেন? যখন মিটে গেল। বর চলিয়া গেলে কন্যাপক্ষের একজন আসিয়া জিজ্ঞাসা করিল, বরযাত্রীদের মধ্যে কারা এই গাড়িতে ফিরে যাবেন যেন? ঘটনা বলিল, হ্যাঁ, সহায়রাম বাবু আর বরের পিসে মশাই, তারা ওই ঘরে রয়েছেন। দুজন তাহলে? বলেন তো আপনাদের সবারই জায়গা করে দিই। গোরাচাঁদ তাড়াতাড়ি সামনে আগাইয়া বলিল, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়। গনসা নিচু গলায় ধমক দিয়ে বলিল, খালি খাই খাই, স্ত্রী আচার দেখবিনি। রাজুকে খোঁজ নিতে পাঠালাম কি করতে? গনসা বলিল, আগে না, আমরা একটু ফুর্তি টুর্তি করি, খাওয়া তো রোজই। হ্যাঁ হ্যাঁ, সেই ঠিক, একটু আমোদ আহ্লাদ গান বাজনা করুন। কই হে, এদের ডেকে নাও না তোমরা। শিবপুর থেকে এসেছেন, গান বাজনার দেশ বলে, গাইয়ে বাজিয়ে সুর, তিনে শিবপুর। সবার একদিকে গান বাজনা হইতেছিল,
এক চুড়িদার পাঞ্জাবি পরা ছোকরা শীর্ণ কাঁধের উপর কেশ ভারাক্রান্ত মাথাটা প্রচণ্ড বেগে নাড়িয়া নাড়িয়া গান গাহিতেছে। 7-8টি সমবয়সী মন্দিরে বাজাইয়া শীষ দিয়া হাততালি দিয়া তুড়ি বাজাইয়া তাহাকে উৎসাহিত করিতেছে। আশেপাশের আর সকলে সমস্ত দলটির মৃত্যু কামনা করিতেছে। ভদ্রলোকের কথায় একজন বলিল, আমরা তো তাই চাই, আপনারা দয়া করে। গনসা সবার মুখপাত্র হইয়া বলিল, মাফ করবেন, আমাদের মধ্যে কেউ গাইতে বাজাতে জানে। ওদিককার একজন বলিল, সে কথা শুনবো কেন মশাই, সাদা কথাতেই অমন গিটকিরিক বেরুচ্ছে, গাইতে বসলে গিটকিরি ছাড়া তো কিছু বেরুবেই না। রাজেন আসিয়া ধীরে ধীরে তাহার কাঁধে হাত দিয়ে চাপা গলায় বলিল, আর কখানির মায়া রাখ। গণেশ ফিরিয়ে বলিল, কেন, কি হয়েছে? যা করে বেঁচে এসেছি আমি জানি। একটা কেলে রোগা ছোঁড়া এসে পড়, ভেতরে চলুন না, বাইরে কষ্ট করছেন কেন? কে মশাই আপনি? ফিরে দেখি, ইয়া লাশ, আমার পায়ের গোছ তার হাতের কবজি। পরে একজনের কাছে খবর নিয়ে জানলাম কনের কাকা, নাম যোগুদা। হতমত খেয়ে বললাম, বরযাত্রী, স্ত্রী আচার দেখছি। কালশিটেতে এসে স্ত্রী আচার দেখবে? মাতলামির আর জায়গা পাওনি। আমি তো ভয়ে কেঁচুটি হয়ে সুরসুর করে বেরিয়ে এলাম। গান বাজনার কথা লইয়া গনসার রাগটা চড়িয়াই ছিল। আরো ক্ষিপ্ত হইয়া বলিল, ইডিয়েট, ভীরু কোথাকার। বিয়ে দেখতে এসে যদি স্ত্রী আচারই দেখলাম না তো চল চল সবাই দেখি কে কি করে। গণেশা দীপ্তভাবে পা ফেলিয়া অগ্রণী হইল, আর সবাই সাহস এবং উৎসাহের অনুপাতে আগু পিছু হইয়া চলিল। রাজেন শুধু ভীরু অপবাদটা দূর করিবার জন্য গণেশার পাশে রহিল। সদর ছাড়াই একটু দূরে যাইতে তাহার সঙ্গে দেখা। গায়ে একটা সোয়েটার মাত্র, সবল পেশিগুলা জাগিয়ে আছে। একটা গামছা কাঁধে ফেলিয়া এদিকেই আসিতেছিলেন। রাজেন দূর হইতে চিনাইয়া দিল, অবশ্য চিনাইয়া না দিলেও কোনো ভুল হইত না। কাছে আসিয়া রাজেনকে লক্ষ্য করিয়া একটা খসখসে গম্ভীর আওয়াজে বলিলেন, এই যে সবাইকে ডেকে এনেছেন। রাজেনের মুখটা ফ্যাকাশে হইয়া গেল। আমতা আমতা করিয়া বলিল, আগে না, মানে এরাই সব বললে। ঘোতনা আগাইয়া আসিয়া বলিল, গোরাচাঁদ বললে বরং খেয়ে নিলে হতো। আমি বললাম, তাহলে কনের কাকাকে গিয়ে বললেই হবে, তিনি সব করছেন, মানে সব কর্ম করছেন। রাজেন বলিল, আমি বললাম, আর যোগুদার লোকও বড় ভালো। গণেশা বলিল, লোক ভালো শুনে আমি বললাম, চল তাহলে আমিও যাই, যোগুদার সঙ্গে একটু আলাপ পরিচয়ও হবে। সেসব একটা মস্ত সৌভাগ্য কিনা। ভদ্রলোক বলিলেন, বেশ বেশ, কিন্তু 2-1টা জিনিস এখনো বাকি আছে। যদি খিদে পেয়ে থাকে তো গোরাচাঁদবাবু না হয়। ঘোতনা বলিল, সেই খুব ভালো কথা। গোরাচাঁদ, তুই তাহলে কোথায় গেল গোরাচাঁদ? শুরুতেই যেই ঘোতনা গোরাচাঁদ বলিয়া আরম্ভ করিয়েছিল, গোরাচাঁদ বহির্মুখে একটি ছোট্ট দলে ভিড়িয়া বেমালুম ছড়িয়ে পড়িয়াছিল। তাহাকে আর পাওয়া গেল না। ভদ্রলোক চলিয়া গেলে কেহ আর কোনো কথা কহিল না। শুধু কে গুপ্ত একটু
চাপড়ার ইডিয়ট মিশ্রিত করিয়া বলিল, খুব হাট্টাকট্টা জোয়ান, গ্র্যান্ড ফুল ব্যাক হয়, গোষ্ঠপালের জোড়া। আরো ঘন্টা দুয়েক কাটিল। দলটা খানিকক্ষণ স্রোতের কুঠা কাঠির মতো এদিক সেদিক করিয়া কাটাইল। দুই একজন সহায়রাম বাবুদের সঙ্গে চলিয়া যাইতেও চাহিল, বাকি সবাই তাহাদের আটকাইয়া রাখিল। খাওয়া দাওয়ার পর সবাই আবার আসরে আসিয়া জুটিল। ভাঙা আসর, এখানে সেখানে এক একজন শুইয়া গড়াইয়া আছে। আশেপাশেও লোক বিরল, আলো বেশিরভাগ নির্বাপিত। গোরাচাঁদ একটা বালিশের উপর কাত হইয়া বলিল, খাইয়েছে মন্দ নয়, তবে একটু। খানিকক্ষণ খাওয়ার আলোচনাই চলিল। গোরাচাঁদ আবার বলিল, রাজু, তোর পদ্যটা পড় তো, একটু শুনি। গোড়াটায় বেশ লিখেছিস। আজকে সখা দিল পেয়ালার ফুর্তি সবার উছলে ওঠে। ঘটনা বিরক্তভাবে বলিল, আরে দত্ত, উছলে ওঠে, উছলে ওঠে। তিলুর বিয়েটা জমতেই পেলে না, পদে পদে বাধা। এ যেন। গনসা কোথায়? দেখছি না যে। তাই তো। শুইয়া বসি সকলে চারিদিকে দৃষ্টি নিক্ষেপ করিল। কেগুপ্ত হঠাৎ ঘটনার কাঁধটা নিজের কাছে টানিয়া বলিল, দেখুন তো, গণেশবাবুর মতোই না। ঘটনা বলিল, তাই তো বোধ হচ্ছে। অন্ধকারে ওখানে কি করছে ছোঁড়া? সদর বাড়ির বাঁ দিক দিয়ে একটা রাস্তা স্টেশনের দিকে গিয়েছে এবং তাহারই একটা সরু ফ্যাঁকড়া ঘন বন জঙ্গল রাবিশ প্রভৃতির মধ্য দিয়ে অন্দর বাড়ির পিছন দিকে হারাইয়া গিয়েছে। সেই রাস্তাতেই একটা বিচালির গাদার আড়ালে গনসাকে দেখা গেল। ওদের সন্তর্পণে চারিদিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করিতে করিতে আসিতেছে। বিচালিটা পার হইয়া বেশ সহজ ভাব ধারণ করিল। দলের মধ্যে আসিয়া সকলের উৎসুক প্রশ্ন নিবারণ করিয়া চাপা গলায় বলিল, চুপ চুপ বলিয়া নিজেও একটু চুপ করিয়া রহিল। ঘটনা তাহার কাপড় হইতে একটা চোর কাটা ছাড়াইয়া লইয়া প্রশ্ন করিল, কোথায় গিয়েছিলি রে গনসা? গনসা মুখটা একটু নিচু করিল। সবাই ঘেঁষিয়া আসিলে বলিল, তিলুর বাসর ঘর দেখে এলাম। মিছে কথা। বলিতে বলিতে সবাই আরো ঘেঁষে আসিল। কেগুপ্ত বলিল, ত্রিলোচন বাবু আছেন তো? আপনার ত্রিলোচন এখন সহস্রলোচন ইন্দ্র হয়ে বসে আছে। চারিদিকে অপসরী কিন্নরী ঠান দিদি। রাজেন কল্পনায় চিত্রটা আঁকিয়ে লইয়া বলিল, উফ, যেতে হবে মাইরে। গণসা জানাইয়া দিল, অভিযানটা বেজায় শক্ত। সরু রাস্তাটা একটু গিয়া আর নাই। তাহার পর দূরের গান বাজনার মাঝে মাঝে হাসির শব্দ লক্ষ্য করিয়া ঘন আগাছার মধ্য দিয়ে ছাই, গোবর, ভাঙা ইট, সুরকির গাদা প্রভৃতির উপর দিয়ে বাড়ির পিছন দিকে পৌঁছিতে হইবে। সে আরো মারাত্মক জায়গা, চাপ জঙ্গল, ঘুটঘুটে অন্ধকার। দুইটা ঘর পার হইয়া বাসর ঘরটা। খড়খড়ি দেওয়া পাশাপাশি দুইটা জানালা শীতের জন্য বন্ধ। একটার জোরের কাজটা একটু ফাঁকা হইয়া গিয়েছে, আর অন্যটাতে একটা খড়খড়ির নিচের দিকে একটা ছোট্ট ফালি উড়িয়ে গিয়েছে। ভগবানের দয়া বলিয়া গনসা বিবরণ শেষ করিয়া প্রশ্ন করিল, বোঝ, চাও যেতে কেউ? ঘটনা বলিল, আলবাত যাব, এর আর বোঝাবুঝি কি আছে? কেগুপ্ত বলিল, সাপখোপ। ঘটনা ধমক দিয়ে বলিল, রাত্রিরে ওই নাম করছেন? আচ্ছা, কাঠগোয়ার তো, রাত্রিরে ওই নাম করছেন? কেগুপ্ত ধাঁধাই পড়িয়ে চুপ করিয়া গেল।
গনসা বলিল, তবে হ্যাঁ, জঙ্গলের ওদিকে খানিকটা ফাঁকা মাঠ আছে, যদি তাড়া করে তো। গোরাচাঁদ প্রশ্ন করিল, কি দেখলি জানালার ফাঁক দিয়ে গনসা? এক ঘর বুঝি খুব রাজেন বাধা দিল, থাক, বর্ণনা করলে আবার বাসি হয়ে যাবে, সে করাও যায় না বলিয়া গনসা সকলের উৎসুক কল্পনাকে একেবারে চরমে উদ্দীপিত করিয়া তুলিল। দুইটা জানালার মধ্যে হাত চারেকের জায়গা, একটা রাজেন আর গনসা, অপরটা ঘোতনা আর কেগুপ্ত দখল করিল। পথে গোরাচাঁদের পা দুইটা হাঁটু পর্যন্ত একটা গোবর গাদায় ডুবিয়া গিয়েছিল। গনসার কানের কাছে ফিসফিস করিয়া বলিল, করি গনসা, বড্ড কুটকুট করছে, উফ, কি করি বলতো? গনসার মন তখন অন্য রাজ্যে। একটি ষোড়শী আসিয়া কনের মুখের ঘোমটা তুলিয়া ত্রিলোচনকে বলিতেছে, এই দেখো ভাই, আহা, বেচারি এই জন্যে মন মারা হয়েছিল গো, দেখো দেখো দেখিনি কেমন। গোরাচাঁদ গনসার কাঁধটা একটু টিপিয়ে বলিল, শুনছিস? হ্যাঁ, গেলাম মাইরি, গোবরটা নিশ্চয়ই পচা ছিল। গনসা ছিদ্রপথে দৃষ্টি নিবদ্ধ করিয়া অন্যমনস্ক ভাবে প্রশ্ন করিল, কি করে জানলি? গোরাচাঁদ খিঁচাইয়া বলিল, কি করে জানলি? ভয়ানক কুটকুট করছে যে পা দুটো। গনসার চোখ দুইটা ছিদ্রপথে আরো ভালো করিয়া বসাইয়া জিজ্ঞাসা করিল, কেন? গোরাচাঁদ নিরাশ হইয়া অপর জানালায় চলিয়া গেল। ঘোতনার জামার খুঁটে একটা টান দিয়ে বলিল, ঘুঁটু, পচা গোবরের কোন রকম ওষুধ না, হয় না, ফেলে দে বলিয়া ঘোতনা তাড়াতাড়ি আবার দুইটা গবাক্ষ বদ্ধ করিল। ষোড়শী ঢলঢলে চোখ দুইটি তখন বরের মুখের উপর রাখিয়া আবদারের সুরে বলিতেছে, হ্যাঁ ভাই বর, অমন চাঁদপানা মুখ একখানা দেখিয়ে দিলাম, মজুরি হিসাবেও একখানা গান। এটা কিশোরী বলিল, হ্যাঁ না সরিদি, জানিস না দয়া করলে কি আঁখে রস দেয়, কানে মোচড় না দিলে কি গান বেরোয়? সরিদি, কানে মোচড় না দিলে কি গান বেরোয়? ঘোতনা কেগুপ্তকে টিপিয়া ধীরে ধীরে বলিল, দেখলেন ওইটুকু মেয়ে অবলীলাক্রমে বিদ্যাসুন্দর আওড়ে দিলে। কেগুপ্ত প্রশ্ন করিল, সে আবার কি? ঘোতনা মুখ ঘুরাইয়া লইয়া মনে মনে বলিল, তোমার মুন্ডু ছাতুখোর। ওদিকে রাজেন গনসাকে প্রশ্নে প্রশ্নে বোঝাই করিতেছিল, পৌষ মাসে বিয়ে হয় না না রে গনসা, ধর যদি তেমন তেমন জরুরি হয়। আচ্ছা মাঘ মাসের গোড়ায় দিন টিন আছে কিনা খোঁজ রাখিস। ঘরের ভিতর কানমোলার অনেকগুলি সমর্থনকারিণী জুটিয়ে গেল। ত্রিলোচন ভয়ে ভয়ে হাত বাড়াইয়া বলিল, তমা আমি গাইব, তবে কথা হচ্ছে গানের অন্তরাটা হারিয়ে যাচ্ছে, বাংলা নয় কি না? যদি একবার ভেতরের বারান্দায় গনসাকে ডাকিয়ে পাঠান তো। গনসা তাড়াতাড়ি মুখটা সরাইয়া লইয়া অতিরিক্ত উৎকণ্ঠার সহিত ফিসফিস করিয়া বলিল, কি সর্বনাশ বল দেখিনি, ইডিয়েট, এক্ষুনি ওদিকে ডাক পড়বে, এখন কি করি? রাজেন দেখিতেই ছিল, হাতটা একবার নাড় ভঙ্গিতে নাড়িয়া গনসাকে টানিয়া লইল। গনসা শেষের দিকটা শুনিতে পাইল, আমরা গনসা কি ঢ্যাপসাইদের ডাকতে যাই আর কি। গোরাচাঁদ গনসা আর রাজেনের মাঝখানে মুখটা গুঁজিয়ে দিয়েছিল। হঠাৎ পায়ের চিড়বিড়ানিটা বাড়িয়ে যাওয়ায় একরকম নাচিতে নাচিতে সরিয়ে আসিল। সঙ্গে সঙ্গে গনসাকে টানিয়ে লইয়া চুলকাইতে চুলকাইতে বলিল, আবার জাগিয়েছে রে, গেলাম মাইরি। তুই সব মাটি করলি, আয় তো এদিককায়, ফাঁকা একটু সরে,
পাশেই হঠাৎ দুয়ার খোলার আওয়াজ হইল, এবং সঙ্গে সঙ্গে একরাশ এঁটো পাতা, খুঁড়ি, গিলাস দুইজনের মাথায়, কাঁধে, পিঠে সজোরে আছড়াইয়া পড়িল। তাহার পর তাহাদের ফিরিবার সঙ্গে সঙ্গেই ওগো বাবা গো, ওগো বাবা গো, ডাকাত বলিয়া স্ত্রীকণ্ঠে একটা চিৎকার, ঝনাত করিয়া দুয়ার বন্ধ, সশব্দে পতন, গোঙানি, বিভিন্ন কণ্ঠে হাঁকাহাঁকি, বিভিন্ন দিকে ছুটাছুটি, সবগুলা যেন এক মুহূর্তে সংগঠিত হইয়া বাড়িটাকে তোলপাড় করিয়া তুলিল। দলটার যে যেখানে ছিল একটু হতভম্ব হইয়া দাঁড়াইয়া রহিল। ভাবিবার সময় নাই, কোন রকমে বাঁচিতেই হইবে। কে গুপ্ত যেদিক হইতে আসিয়াছিল সোজা সেই দিকে ঘুরিয়া ছুট দিল, সদরের দিকে নয়, একেবারে সোজা। ওই পালায়, ওই পেছু নাও, উত্তর দিকে ছুটেছে। ঘোতটা পলাইবার উপক্রম করি ঘুরিতেই একটা গাছে ধাক্কা লাগিল, বোধহয় পেঁপে গাছ, খুব মোটা। ওদিকে কে হাঁকিল, না বন্দুক না নিয়ে বেরিয়েও না, খবরদার, টোটা ভরে বেরুবে। ঘোতনা তত্তর করিয়া পেঁপে গাছটার উপর উঠিয়া পড়িল। একটু উপরে উঠিয়েই টের পাইল কতকগুলা ডাল বাহির হইয়া একটা ঝোপ। আবার তো সেখানটাই একটু থামিল। গনসা গোরাচাঁদের কোমরের র্যাপারটা টানিয়া বলিল, সামনেই ফাঁকা মাঠটা, শিগগির নেমে পড়। রাজেন বলিল, তার চেয়ে চেঁচিয়ে বল আমরা বরযাত্রী। তুই আলাপ করগে মুখ্য বলিয়া গনসা গোরাচাঁদকে একরকম টানিতে টানিতে পা বাড়াইল। পাশেই বাসর ঘরে একটু যেন ধস্তাধস্তি হইতেছে। একজন বয়স্ক গলার আওয়াজ, ওরে না না, জানালা খুলিস নে, খবরদার, ওদের হাতে বন্দুক থাকে। ওরে অনিহার। রাজেন একরকম লাফ দিয়ে গনসা গোরাচাঁদকে ধরিয়ে ফেলিল। তাহার পরেই পাতলা আগাছার মধ্য দিয়ে ছুট। হাত কয়েক পরে জমিটা সামনে একটু নামিয়ে গিয়েছে, তাহার পরেই ফাঁকা। তিনজনের হালটুকু একরকম লাফ দিয়েই কাটাইল। পরক্ষণেই ঝপাং ঝপাং করিয়া তিনটা শব্দ। হরে পুকুরে পড়েছে, খিড়কির পুকুরে, তিনটে। খিড়কির দরজা খুলিয়ে গেল। লণ্ঠনে হবে না, গ্যাস লাইটটা নিয়ে আয়। একটা টর্চ হলে হতো, বরযাত্রীদের কাছে একটা আছে, নিয়ে আয় তো, তারা ঘুমুচ্ছে বোধ হয়, জাগিয়ে দে। তিনজনে প্রাণপণে সাঁতার কাটিতে লাগিল। রাজেন চাপা স্বরে বলিল, এই তোর মাঠ, কি ভীষণ পানা রে বাবা। গনসা বলিল, ঘাস ভেবেছিলাম, ডুব সাঁতার কাট। সমস্ত পাড়ায় সাড়া পড়িয়ে গিয়েছে। ব্যাটা ছেলের গলার আওয়াজ ক্রমেই বেশি শোনা যাইতেছে। নানা রকম প্রশ্ন, উত্তর, হুকুম। এই পুকুরে, হ্যাঁ, ঘিরে ফেল। লাঠি সরকি যাই হোক, সবাই এক একটা হাতে নে, ভয়ঙ্কর লাশ এক একটা। রঘু বাগদিকে খবর দেওয়া হয়েছে। এটা যেন যোগুদার স্বর। এক কোণ হইতে গগন বিদারক আওয়াজ আসিল, এই যে মই, রামদা নিয়ে রয়েছি, নেমে পড়ব। এপার হইতে উত্তর হইল, না, ঘিরে ফেল চারিদিক থেকে। ওরে কুকুর দুটোকে খুলে দে, দেখতে পাচ্ছ কেউ? রঘু বলিল, যেন তিনটে মাথা ওদিক পানে। গনসা ডুব দিল। রাজেন গোরাচাঁদ ডুব দিল। না, দুটো দুটো। গোঁত্তা দিয়েছে সব, নজর রাখিস। গোঁত্তা দিয়েছে সব, নজর রাখিস।
রাজেন মুখ তুলিয়ে প্রশ্ন করিল, কতক্ষণ ডুবে থাকা যায়? গোরাচাঁদ প্রতি প্রশ্ন করিল, কতক্ষণ ভেসে থাকা যায়? আমার পেটে জায়গাই ছিল না, তার উপর জল। রাজেন বলিল, পানার জল? কি কামড়ায় রে? গনসা বলিল, মাছ মাছ। আবার পচা গোবরের চার পেয়েছে কিনা। কতক্ষণ ডুবে থাকা যায়? যে টর্চ আনিতে গিয়েছিল খিড়কির নিকট হইতে চেঁচাইয়া বলিল, বরযাত্রীরা তো নেই যোগুদা, দুজন খালি মদ খেয়ে নাক ডাকাচ্ছে। ডাকাত পড়েছে বলতে বললে, পড়ে থাক, উঠিও না। পুকুরের এক দিক হইতে যোগুদার কর্কশ আওয়াজ হইল, আপনারা তাহলে কোন দিকে আছেন মশাই? একবার টর্চটা বের করুন না। অপর একজন বলিল, তারা আবার এই সময় কোথায় গেল? পরের ছেলে, ভাবনার কথা তো, তারা আবার এই সময় কোথায় গেল? গোরাচাঁদ হাঁপাইতে হাঁপাইতে বলিল, এই গনসা, এই তালে জানিয়ে দে, আমরা এখানে, কোনো ভাবনা নেই। গনসা বোধহয় জানাইতে যাইতেছিল, কিন্তু ঠিক এই সময় পাশে একটা ঢিল হাসিয়া পড়ায় সে সঙ্গে সঙ্গে জলের মধ্যে ডুবিয়া পড়িল। ওই যে ওইখানটা একটা ঘায়েল হয়েছে। সঙ্গে সঙ্গে আরো কয়েকটা ছোট বড় ঢিল আসিয়া আশেপাশে পড়িল। ওইখানটায় একটা ঘায়েল হয়েছে। একটা বন্দুকের আওয়াজও হইল। আর দেরি করা চলে না। গোরাচাঁদ হাঁপাইতে হাঁপাইতে চেঁচাইয়া বলিল, ঢিল ছুঁড়বেন না আপনারা, ঢিল ছুঁড়বেন না। রাজেন বলিল, বন্দুকও ছুঁড়বেন না। একজন কথাগুলো বাঁকাইয়া বলিল, বটে, কি ছুঁড়তে তাহলে হুকুম হয়? একজন ইয়ার গোছের ছোকরা ও কিনারা হইতে বলিল, ফুল ছুঁড়ুন চন্দনে ডুবিয়ে। গোরাচাঁদ দম লইয়া বলিল, আমরা বরযাত্রী, আমরা বরযাত্রীর দল। চারিদিকটা নিস্তব্ধ হইয়া গেল। আধ মিনিটটাক মাত্র। ওপারে কে একজন বলিল, রশি গাছে তো। পেঁপে গাছ হইতে ঘটনা এই তালে বলিতে যাইতেছিল, আমিও একজন আছি এখানে। কিন্তু অবিশ্বাসের বহর দেখিয়ে আর বলা হইল না। পাশের কিনারা হইতে উত্তর আসিল, ওই যে শুনেছে বরযাত্রীদের পাওয়া যাচ্ছে না। ওরে, আমরা চালাক রে। তিনজন ওই দিকেই অগ্রসর হইতেছিল। পায়ে মাটি ঠেকিল। রাজেন বলিল, না, দিব্যি করে বলছি আমরা বরযাত্রী, উঠলেই টের পাবেন। কি পানারে বাবা। গনসা লম্বা ডুব দেওয়াতে অতিরিক্ত হাঁপাইতেছিল। রাজেন বলিল, রঘু বাগদি এদিকে নেই তো। আবার সেই উৎকট বক্রোক্তি, বটে, ওরে রঘুকে ডাক। তিনজন আবার ঝপাঝপ করে জলে পড়িল। তখন যোগুদার কণ্ঠের আওয়াজ হইল, আচ্ছা উঠে আয়, কিন্তু এক এক করে। রঘু, তুই একটু ওদিকেই থাক, তোয়ের থাকবি কিন্তু। রাজেন প্রথমে উঠিল। হাত পা একরকম অবশ হইয়া গিয়েছে। সর্বাঙ্গে পাক পানা, ঠকঠক করিয়া কাঁপুনি। কোমরে জড়ানো র্যাপারের পরতে একটা বড় চাঁদা মাছ লণ্ঠনের আলো চকচক করিতেছে। বুকটা চাপড়ের মতো উঠানামা করিতেছে। কোনো রকমে দুইটা কথা ধাক্কা দিয়ে বাহির করিল, এই দেখুন। পূর্ব পরিচিত সেই কালো লম্বা ছেলেটা বলিল, বাহ, কি চমৎকার। আরেকজন বলিল, চোখ জুড়িয়ে গেল। গোরাচাঁদ উঠিয়া আসিল, রাজেনেরই মতো। অধিকন্তু কাপড়টা খুলিয়া গিয়েছে, নিচে আন্ডারওয়্যার।
রাজেন হাঁপাইতে হাঁপাইতে বলিল, এ গোরা। সেই ফাজিল ছেলেটা বস্ত্রের সংক্ষিপ্ততা লক্ষ্য করিয়ে বলিল, হাইল্যান্ডের গোরা বলুন। উঠেছে উঠেছে ওই দিকে। শব্দ করিতে করিতে চারিদিকে লোক আসিয়া ভিড় করিয়ে দাঁড়াইল। বর্ষা ফিরি আবার ডুব দেওয়ায় পিছনে পড়িয়া গিয়েছিল। অর্ধবৃত অবস্থায় উঠিয়া আসিল। গোরাচাঁদেরই অনুরূপ বাড়তির মধ্যে মাথায় একটা ছোট্ট কচুরি পানার চূড়া। সেই ছেলেটা পিছন হইতে সম্ভ্রমের স্বরে বলিল, কমান্ডার ইন চিফ। একজন বলিল, উঠেছে উঠেছে ওই দিকে। অন্য একজন বলিল, কি বলছে? এরাও বরযাত্রী? বরযাত্রীরা নেই কি না? ধরা পড়ে তাদের জায়গা দখল করে নিচ্ছে। দড়ি নিয়ে এসো। সেই দুষ্টু বুদ্ধি ছোকরাটা সামনে আসিয়া বলিল, আরে তাদের যে আমি স্টেশনের দিকে যেতে দেখলাম, আর তাদের দেখলেই যোগুদা তক্ষুনি চিনে ফেলত। না যোগুদা? বলি একটি অর্থপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করিল। দেখতেও হতো না, গলা শুনেই চিনতাম বলিয়া একবার তাহার দিকে কেমন একভাবে চাহিয়া হঠাৎ নিজের গলাটা পরিষ্কার করিবার দরকার পড়ায় যোগুদা সরিয়ে গেল। কন্যাকর্তা বৃদ্ধ গোছের ছেলেটার দিকে পিটপিট করিয়া চাহিয়া বলিলেন, তুই যেতে দেখলি তাদের? তা হবে, কয়েকজন চলে যাবে বলে তখন কুঁ ধরেছিল, আর তারা ছিল ৬-৭ জন। গোরাচাঁদ বলিল, ৫ জন ছিলাম। যোগুদা ফিরিয়া এসে বলিল, আর তাদের মধ্যে একজন তোতলা ছিল, সবচেয়ে হারামজাদা। গনসা তাড়াতাড়ি দম লইয়া বলিল, এই যে মশাই, আমি রয়েছি। মাইরি অমনি তো তোতলা সেজে গেলে। কন্যাকর্তা বলিলেন, অত তোতলা তো ছিল না। ২-৩ জন ধূর্তামি করিয়া বলিয়া গেল, একজন বোবা ছিল, একজন খোঁড়া ছিল, একজন খোঁড়া ছিল। তা এখনো হতে পারে। কন্যাকর্তা প্রশ্ন করিলেন, তা ওদিকে কি করছিলে সব? ৩ জনে পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করিতে লাগিল। রাজেন গনসাকে একটু ঠেলিয়া বলিল, বল না রে। গনসা মুখটা খিচাইয়া বিরক্তভাবে কহিল, আরে ধুত, আমার কথা বেশি আটকে যাচ্ছে, বিশ্বাস করবে না। গোরাচাঁদ কহিল, রাজেন বললে, দিব্যি খাওয়ালে ভদ্রলোকেরা, চল। ত্রিলোচন বোধহয় এতক্ষণ বাসরে গান ধরেছে। বাড়ির পেছনে দিব্যি নিরিবিলিতে রাজেন জোগাইয়া দিল। পুকুর ধারটিতে বসে একটু। গনসা থাকিতে পারিল না, বলিল, আমি বললাম, থাক, দরকার কি, মেয়ে ছেলেরা রয়েছেন। গোরাচাঁদ গনসার দিকে একটা তীর্ষক দৃষ্টি হানিল, একটু উপস্থিত বুদ্ধি খরচ করিয়া বলিল, আমি বললাম, মেয়ে ছেলেরা গান ধরলেই উঠে পড়ব, তারা তো আমাদেরই বোনের তুল্য। রাজেন বলিল, মার পেটের বোনের। কন্যাকর্তা গর্জন করিয়া উঠিলেন, সব ধাপ্পাবাজি। মার পেটের বনে কেউ গেল থানায়? রঘু বাগদি পিছনেই দাঁড়াইয়াছিল, বলিল, এগে এই যে আছি মই। আপনাদের যেমন হয়েছে কর্তা, এইসব কথা প্রত্যয় করেন। আয়েস করে গান শোনবার কি নন্দন কানন রে, সব একেলে শৌখিন ডাকাত। দেখছেন না? রঘুর উপস্থিতিতে এবং কথাবার্তায় সবাই আরো ঘাবড়াইয়া গেল। রাজেন বলিল, আচ্ছা, পুলিশ ডাকবার আগে আমাদের কর্তাদের কাছে নিয়ে চলুন না একবার, তারা তো ভুল করবেন না। গোরাচাঁদ বলিল, না হয় বরের কাছে। কর্তা শাসাইয়া উঠিলেন, খবরদার,
বরের কাছে যেন না নিয়ে যাওয়া হয়। পিছন হইতে একজন বৃদ্ধ গোছের লোক বলিলেন, আর দেখ, বরকনে যেন ঘর থেকে না বেরোয়। কোথায় কে আছে, কত রকম বিপদ হতে পারে। দুর্গা দুর্গা। যোগুদা বলিল, আচ্ছা, বরকর্তার কাছেই নিয়ে চল সবাইকে। রঘু, পাশে পাশে থাকিস। তিনজনই নিজের নিজের মূর্তির দিকে চাহিয়া বলিল, তাহলে একখানা করে শুকনো কাপড় আর জামা। সমস্ত দলটাতে একটা চেঁচামেচি গোছের পড়িয়া গেল। মাইরি, ওদের জামাই সাজিয়ে নিয়ে যেতে হবে। একটা চৌঘুড়ি নিয়ে এসো। যেমন ভাবে পুকুর থেকে উঠিয়েছিল সেই রকম ভাবেই যেতে হবে, তাতেও যদি চেনে তবে। সেই দুষ্টবুদ্ধি ছেলেটা বলিল, দময়ন্তীর নলকে অমন অবস্থাতেও কি করে চিনেছিলেন? বরং যে পানাগুলো খসে গেছে আবার চাপিয়ে দাও। অগত্যা সেই অবস্থাতেই অগ্রসর হইতে হইল। দলটা রং বেরঙের মন্তব্য প্রকাশ করিতে করিতে আগে পিছে চলিল। সদর বাড়ির মাঝখানের ঘরটিতে কর্তা ও বরের মেশো এক জায়গায় মরার মতো পড়িয়ে, এক কোণে পুরুত ঠাকুর তাহার বধিরতার কল্যাণে গাঢ় নিদ্রায় অচৈতন্য। বাহিরের বারান্দায় দিনে নামতে কাজকর্ম সারিয়ে কর্তাদের বোতল ঝাড়া একটু প্রসাদ বিন্দু পাইয়াছিল, তাহাতেই তাহার 16 আনা ফলপ্রাপ্তি হইয়াছে। দলটা বারান্দায় আসিয়া উপস্থিত হইল। যোগুদা বেয়াই মশাই বলিয়া বরকর্তাকে জাগাইতে যাইতেছিল। সেই ছেলেটা হঠাৎ সামনে আসিয়া বলিল, দাঁড়া দাঁড়া, ওরাই আগে দেখাক কে বরের বাবা, কে বরের মামা, কে বরের বোনাই, কে বরের। তিনজনে কটমট করিয়া তাহার পানে চাহিল। গোরাচাঁদ বলিল, কেন, ওই তো বরের বাপ। গণেশের টিকা করিল, ভবতারণ বাবু। ওই বরের মেশো অনন্ত বাবু। ওই পুরুত মশাই কালা, রাতকানা, বাইরে দিনে নামতে। ছেলেটা দমিবার নয়, চোখ বড় বড় করিয়া বলিল, সব খোঁজ নিয়েছে রে। একজন বলিল, বোধ হয় শিবপুর থেকে ধাওয়া করেছে। অনেক ডাকাডাকি এবং ঠেলাঠেলির পর ভবতারণ বাবু উফ করিয়া একটা শব্দ করিলেন। 2-3 জন চিৎকার করিয়া প্রশ্ন করিল, দেখুন তো, এই কি আপনাদের বরযাত্রী? অনেকবার প্রশ্ন করায় অনেক কষ্টে কর্তা রক্তাভ চক্ষু দুইটি চাড়া দিয়ে অল্প একটু উন্মিলিত করিলেন। আরও অনেক চেষ্টার পর প্রশ্নটার একটা মর্ম গ্রহণ করিয়া অস্পষ্ট স্বরে বলিলেন, কে বাবা, লন্দি ভিঙ্গি, ত্রিলোচনের বরযাত্রী এসেছ? এক ছিলিম চড়াও তো বাবা। তিনজনেই একরকম আর্তস্বরেই চিৎকার করিয়া বলিল, জ্যাঠামশাই, আমরা গোরাচাঁদ, রাজেন, গণেশ। গজানন বৃথা পরিশ্রম ভাবিয়া তাহাকে আর কেহ জাগাইতে চাহিল না। বরের মেশো অনন্তবাবুর একটু সাড়া পাওয়া গেল না। গোরাচাঁদ নিরাশভাবে বলিল, ভগবান। পুরোহিত মহাশয়কে তোলা হইল। কথাটা তাহাকে শোনাইতে এবং ভালো করিয়া বুঝাইতে সবিশেষ বেগ পাইতে হইল। তিনি বলিলেন, ডাকাতরা বলছে বরযাত্রী? তা আমি তো রাত্রে দেখতে পাই না বাবা। প্রাতঃকাল পর্যন্ত তাদের বসিয়ে রাখো না হয়। গোরাচাঁদ অগ্রসর হইয়া পদথলি লইয়া বলিল, ন্যায়রত্ন মশাই, আমি গোরাচাঁদ। গোরাচাঁদ, এসো দাদা, আজকের দিনে আর কি আশীর্বাদ করব? শীঘ্র একটি বিবাহ হোক, কন্দর্প কান্তি হও। সেই সর্বঘটের ছেলেটা একটু কাছে ঘেঁষিয়ে চেঁচাইয়া বলিল, কন্দর্প কান্তি
আশীর্বাদের আগেই হয়ে বসে আছে। পাশ থেকে কে একজন বলিল, মানস সরোবরে চান করে। ন্যায়রত্ন মহাশয় কিছু হাসিয়ে বলিলেন, হ্যাঁ হ্যাঁ, তা বই কি, তোমরা সুপুরুষ তো আছো। তা গোরা রে, এরা কি বলছেন? ডাকাতরা নাকি বলছে তারা বরযাত্রী। কি ওনার সৃষ্টি, চেনে দাও তো দাদা। রাজেন বলিল, এরা বলছেন বরযাত্রীরা ডাকাত। ন্যায়রত্ন মহাশয় একটু ধাঁধাই পড়িয়া ভ্রু কুঞ্চিত করিয়া বলিলেন, ঠিক অর্থ গ্রহণ হচ্ছে না। ডাকাতরা বরযাত্রী না বরযাত্রীরা ডাকাত? দলের একজন ডান হাতটা উল্টাইয়া পাল্টাইয়া বলিল, সামলাও ন্যায়ের ধাক্কা। এখন তৈলাধার পাত্র না না পাত্রাধার তৈল? ডাকাতরা বরযাত্রী না বরযাত্রীরা ডাকাত? গনসা মরিয়া হইয়া হাত জোড়ো করিয়া, মশাই, আমি পারলে সোজা করেই বলতাম, কিন্তু সত্যি তোতলা। দয়া করে একবার তিলুর কাছে নিয়ে চলুন, তারপর পুলিশে দিয়ে দেবেন না হয়। উফ, শীতে কেলিয়ে গেলাম। বলা বাহুল, কথাবার্তার ভঙ্গিতে অনেকের সন্দেহটা মিটিয়েই আসিতেছিল, বিশেষ করিয়া বয়স্কদের মধ্যে। তাহাদের মধ্যে একজন বলিলেন, তাই নিয়ে চলো না হয়, রঘুকে এগিয়ে দাও। কর্তা বলিলেন, যোগু, বাড়ির মেয়েদের তাহলে বলকে। দলটি তিনজনকে ঘিরিয়া উঠানে আসিয়া দাঁড়াইল। ঠান্দিদি আর মেয়েরা বরের চারিদিকে বহু সৃষ্টি করিয়া বাহির হইতে পাওয়া খবরের টুকরা টাকরাগুলা লইয়া নিজের কল্পনা শক্তির পরিচর্যা করিতেছিল। কর্তা চেঁচাইয়া বলিলেন, একবার বরকে বাইরে পাঠিয়ে দাও। ওমা, কি অমঙ্গলে কথা! কি হবে, কোনো মতেই না বলিয়া সবাই বুহোটা আরো সুদৃঢ় করিয়া ঘেরিয়ে ফেলিল। কন্যাকর্তাকে নিজেকেই ভিতরে যাইতে হইল। এমন সময় একটা কাণ্ড হইল। ঘোতটা পুকুরের দিকটা খালি হওয়ার সঙ্গে সঙ্গে খুব সন্তর্পণে পেঁপে গাছ হইতে নামিয়া চুপিসারে সদর বাড়িতে দলটির পিছনে সে দাঁড়াইয়াছিল। সেখানকার কথাবার্তায় আত্মপ্রকাশের উৎসাহ না পাইয়া খুব সাবধানে বাড়ির মধ্যেও আসিয়া উপস্থিত হইয়াছিল। ত্রিলোচনের দ্বারা শনাক্ত হইবার সুযোগটা হারানো কোনো মতেই সমীচীন হইবে না ভাবিয়া, কি হয়েছে না গানসা, এত গোলমাল কিসের? বলিতে বলিতে ভিড় ঠেলিয়া আসিয়া সামনে দাঁড়াইল এবং সঙ্গে সঙ্গে, তোদের একই দশা বলিয়া হাত চোখ কাঁধের ভঙ্গি সহকারে একখানি নিখুঁত অভিনয় করিল। তিনজনেই বলিয়া উঠিল, ঘোতনা যে, কোথায় ছিলি? দেখ না, এ ভদ্রলোকেরা কোনো মতেই। ঘোতনা গাছের উপর হইতে পুকুর পাড়ের সব কথাই শুনিয়াছিল। বলিল, তোরা যখন আমার বারণ না শুনে পুকুরের দিকে গান শুনতে গেলি। মুরব্বী আনায় গোরাচাঁদের গা জ্বলিয়া উঠিল। গনসা বুঝিতে পারিয়া তাহাকে টিপিয়া থামাইল। আমি ভাবলাম, দূর একটু বেরিয়ে আসা যাক। খানিকটা দূরে গেছি, এদিকে একটা শোরগোল, তাড়াতাড়ি ফিরলাম। একে অজানা জায়গা, তাই রাত্রি। খানিকটা এদিক খানিকটা ওদিক করে শেষে পথ ভুলে একটা পেঁপে গাছে উঠে পড়লাম। সবাই এই শেষের বক্তা সেই ফাজিল ছোকরাটির পানে চাহিল। তাহার ঠিক মোক্ষম জায়গাটিতে আসিয়া দাঁড়াইবার কেমন একটা গূঢ় শক্তি আছে। ইতিমধ্যে কখন ঘোতনার পাশটিতে আসিয়া জুটিয়ে গিয়েছে। সে নিজের টিপ্পনির পর আর কিছু না বলিয়া ঘোতনার চারিদিকের লোকদের সরাইয়া দিয়ে ঘোতনাকে একটু সামনে আগাইয়া দিল। সকলেই দেখিল তাহার পিছনে কোমরে জড়ানো র্যাপারের সঙ্গে বাঁধা দুইটা ডাঁটা শুদ্ধ পেঁপের পাতা, একটা শুকনো একটা পাকা মাঝারি সাইজে,
গাছে থাকিতে কখন আটকাইয়া কাপড়ের সঙ্গে বাঁধা পড়িয়া গিয়েছে। একটা গোলমাল উঠিতেছিল, ধাপ্পাবাজ, লাগাও চাটি, লাগাও চাটি। এমন সময় শ্বশুরের সঙ্গে ত্রিলোচন আসিয়া রকে দাঁড়াইল। সত্যি যে তোরাই দেখছি। আমি বলি বুঝি ডাকাতি পড়ু, তা জলে ঝাঁপ দেওয়ার কুবুদ্ধি হলো কেন? আর কে গুপ্ত কোথায়? গোরা, তোর দাড়িতে কি ঝুলছে? তোর দাড়িতে কি ঝুলছে? গোরা, মুখ তোলতো। দাড়িতে বোধহয় একটা পানার শিকড় ঝুলিতেছিল, কিন্তু মুখ তুলিবার তখন আর গোরাচাঁদের অবস্থা ছিল না। গোরাচাঁদেরও নয়, গনসারও নয়, রাজেনেরও নয়, ঘোতনারও নয়। সন্দেহ সম্পূর্ণ কাটিয়া যাওয়া মাত্র একটা রব পড়িয়া গেল। ওরে, শুকনো কাপড় নিয়ে আয় তিনখানা, দেরি না হয়। ওরে, ওরে, শুকনো কাপড় নিয়ে আয় তিনখানা। কাপড়, জামা, র্যাপার শিগগির। চা করতে বলে দে, দেরি না হয়। আহা, ভদ্রলোকের ছেলে, বাসর ঘর দেখবার ইচ্ছে হয়েছিল তো। সেই ছেলেটা বলিল, কষ্ট করে বললেই হতো যোগুদাকে। ওরে, নিয়ে এলি কাপড়, দেরি কেন? কাপড় আসিল দুই দিক হইতে। বাসর ঘরের ভিতর হইতে লইয়া আসিল একটি কিশোরী, চারিখানি বেশ চওড়া পেড়ে শাড়ি, 4টি সায়া, 4টি ব্লাউজ। একটু মিষ্টি ধারালো হাসি হাসিয়ে বলিল, বাসর ঘরে ওদের 4 জনকেই ডাকছেন। নমস্কার। বরযাত্রী গল্পটি পাঠ করে শোনালাম। আবার দেখা হবে আগামী পর্বে একটি নতুন গল্প নিয়ে। আজকের মতো নমস্কার।